এখন পর্যন্ত পড়িনি, তখন আমাদের কি করতে হবে, এগুলো একটু নেটে এই তিনটা মডেল একটু ঘাটাঘাটি করতে হবে। তো ইনফরমেশন সিস্টেমের সাথে পরিচিত যে মেথডটা আছে সেটা হলো আইটি পোর্টফোলিও। হ্যাঁ, এই আইটি পোর্টফোলিও দ্বারা এটা আমরা কি, এটা অনেক সময় রোবাস্টনেস পোর্টফোলিও যে কোনো জায়গায় এটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো এখানে রিস্ক থাকলেও এটার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তো তো এখান থেকে বেঞ্চমার্কিং বলতে অনেক সময় দেখছি, আসলে বেঞ্চমার্কিং জিনিসটা কি? না, বেঞ্চমার্কিং সব সময় হয় না, বেঞ্চমার্কিং ইনিশিয়াল দিকে হয়, স্পেসিফিক ক্ষেত্রে হয়। বাট আমাদের যখন এটা একদম বড় সিস্টেম হয়, ইনভেস্টমেন্ট থাকে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ থাকে, তখন পোর্টফোলিও ছাড়া আসলে উপায় থাকে না, কারণ বিভিন্ন মডিউলার হিসেবে এখানে কাজ করে। হ্যাঁ, তো এই তিনটা চারটা আর্কিটেকচার নিয়ে তো আমরা তেমন পড়ি নেই, তখন তোমাদের নেটে একটু দেখতে হবে এগুলা, যে কোনটা আসলে কেমন কাজ করে। তা আমাদের আপাতত শর্ট অ্যান্সার আমরা ধরে নিলাম এটার জন্য কি আইটিটা হয়, তো বাকিগুলো তোমরা একটু দেখে নিবা যে ওগুলা কোনটার জন্য পারফেক্ট। আচ্ছা, তারপরে যেটা বলতেছে, এটা একটা আইটি এর ক্ষেত্রে বলতেছে অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন, নিচের একটা এক্সপ্লেনেশন আছে, সেটা কোনটা পারফেক্ট অফ ফর প্রোডাক্ট ইনোভেশন ইন দ্য ম্যানেজমেন্ট অফ টেকনোলজি। তো ম্যানেজমেন্ট টেকনোলজির ক্ষেত্রে বলতেছে নতুন একটা প্রোডাক্ট যদি আমরা ইনোভেশন করি তাহলে নিচের কোন স্টেটমেন্টটা আসলে প্রযোজ্য। তে দেখো, উপরে এক একজন এক এক রকমের কথা বলছে। আমরা যদি সাধারণত ধরো কোন একটা কোম্পানি যখন নতুন কোন একটা প্রোডাক্ট ইনোভেশন নিয়ে আসে, ওই প্রোডাক্টের প্রথম টার্গেটটা কি থাকে, এমন একটা প্রোডাক্ট তৈরি করা যে প্রোডাক্টটা অন্যান্য কোম্পানিতে আছে, তাদের তো দুই নাম্বার হয় হবে। তৈরি করে এগুলো change প্রাইসের করা। ডিফারেন্স আনে, কম প্রাইসে সিমিলার বা ভালো প্রোডাক্ট দেয়, অথবা প্রাইস যে হয়তো প্রাইস একটু বেশি হতে পারে, বাট এমন নতুন কিছু ফিচার আছে যেটা অন্য জায়গায় নাই। তার মানে এটা হবে দুই নাম্বার। বি নাম্বারটা দিবে ডেভেলপ নিউ প্রোডাক্ট দ্যাট এনেবল ডিফারেন্সিয়েশন ফ্রম দ্য আদার্স কোম্পানি। তাহলে প্রোডাক্ট ইনোভেশন মানে বোঝাইতেছে অন্য কোম্পানি থেকে ভিন্ন হবে এরকম কোন একটা প্রোডাক্ট ডেভেলপ করা। আচ্ছা, তারপর এটা বলতেছে ডিসক্রিপশন অফ কস্ট প্লাস প্রাইসিং। তো বলতেছে কস্ট প্লাস প্রাইসিং বলতে কি বোঝায়, কস্টের সাথে মানে কস্ট প্লাস, অনেক সময় দেখো আমরা যে প্রাইস গুলো থাকে ইনক্লুডিং ভ্যাট বা আদার্স এই টাইপের কিছু লেখা থাকে, এরকম একটাই কিছু যে কস্ট প্লাস প্রাইসিং তাহলে কি। তো এখানে বিভিন্ন ভাবে বলছে কম্পিটিশন প্রাইস, আদার্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ প্রাইসিং বা কম্পিটিটর, এরকম অনেক কিছু লেগছে। তো কস্ট প্লাস প্রাইসিং যেটা মূলত হলো যে ম্যানুফ্যাকচারিং যে কস্টটা আছে, এটা মার্জিন যে এর নিচে হবে না, সে ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে একটা পার্সিং কস্ট অ্যাড করে দেওয়া, যেটা হলো ম্যানুফ্যাকচারিং কস্ট, আর এর সাথে প্লাস এটা অ্যাড করে দেওয়া হলো এটা পার্সিং কস্ট, যে এই পরিমাণ পার্স করলে পার্সিং করলে এই পরিমাণ রেভিনিউ হবে আর কি। ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে যে কতটুকু লাভ করবে সেটা যোগ করে দেওয়া হলো কস্ট প্লাস প্রাইসিং। আর এখানে দুই একটা একটু ম্যাথের মতো কিছু টার্ম আছে, আহ, একটু দেখাই দেই। তো বলতেছে কোন একটা কোম্পানি টার্গেট হলো প্রফিট করবে হলো ধরো 42,000 ডলার, এটা কিন্তু তার টার্গেট। আর নিচে কিছু তথ্য দেওয়া আছে, বলছে এই তথ্যগুলোর উপর বেস করে টার্গেটটা করতে হবে। আচ্ছা, আমরা নর্মাল কনসেপ্টেই বলি, যদি আমরা কোনো একটা প্রোডাক্টে 42,000 ডলার আয় করতে চাই, এটা কিন্তু আমরা শুধু লাভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, 42,000 ডলার লাভ প্লাস আমরা কিনছি কত ডলার দ্বারা সেটাও চিন্তা করতে হবে। কথার কথা, আমরা যদি আর 50 ডলার দ্বারা কিনি, তাহলে 50 ডলার দ্বারা কিনে যদি 50 ডলারই বিক্রি করি তাহলে তো আমাদের প্রফিট জিরো। তো ওরা প্রফিটের টার্গেট দিয়ে দিছে 42,000 করতে হবে, তাহলে আমাদের 50 ডলার, 50,000 ডলার যদি বাইং কস্ট হয়, তাহলে এর সাথে আরো প্রফিট আরো 42,000, তাহলে আমাকে ওটা বিক্রি করতে হবে 92,000 ডলারে। এখন টোটাল কয়টা ইউনিট বা কয়টা প্রোডাক্ট আছে সেটা দ্বারা যদি ভাগ করে দেই তাহলে পাওয়া যাবে যে প্রতিটা প্রোডাক্ট কত টাকায় বিক্রি করতে হবে। আচ্ছা, এখানে দেখো কিছু তথ্য দেওয়া আছে। সাধারণত সেলিং প্রাইস প্রতিটা ইউনিট মানে প্রত্যেকটা প্রোডাক্টে বলছে 17 টাকা করে বিক্রি করা যাবে। এখন ফিক্সড কস্ট মানে ওই প্রতিটা প্রোডাক্ট তৈরি করতে টোটাল যে কস্ট হয়েছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 1,30,000 ডলার, এবং ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে 10,000 ডলার, তাহলে টোটাল 1,40,000 ডলার টোটাল এক্সপেন্স। এখন আমার লাভ করতে হবে আরো 42,000 ডলার, তাহলে টোটাল 1,40,000
$1,30,000 হলো একটা কস্ট প্লাস আরো $10,000। টোটাল $1,40,000 হলো আমার কস্ট, আর $42,000 আমরা লাভ করতে চাচ্ছি। তাহলে টোটাল আমাদের হবে $1,82,000 টাকায় বিক্রি করতে হবে, তাছাড়া আমাদের কিন্তু $42,000 লাভ আসবে না। আচ্ছা, এবার ওরা কি বলছে, তাহলে টোটাল কতটা ইউনিট, পার ইউনিটের প্রাইস কত হবে। এবার দেখো ভেরিয়েবল কস্ট, এমনি তো সাধারণ কস্ট বলছে 17 টাকা ইউনিট প্রাইস, কিন্তু এর মধ্যে কিছু ভেরিয়েবল কস্ট আছে যেটা বাদ যাবে। ভেরিয়েবল দুইটা ক্যাটাগরি, একটা ক্যাটাগরিতে ভেরিয়েবল কস্ট আছে $3, আর একটা ক্যাটাগরিতে ভেরিয়েবল কস্ট আছে হলো $4। 4 আর 3 $60। তাহলে আমাকে $60 যদি বাদ দেই এই টোটাল 17 থেকে, তাহলে থাকে হলো $10। তার মানে শেষ পর্যন্ত আমাদের পার ইউনিটে $10 করে বিক্রি করতে পারবো। তাহলে আমাদের টোটাল $10 করে বিক্রি করার আমাদের রাইট পাইলাম। তাহলে আমাদের আছে 1,82,000, তাহলে এটাকে যদি 10 দ্বারা ভাগ করে দেই, তাহলে টোটাল একটা শূন্য জাস্ট কমে যাবে। তার মানে 18,200 ইউনিট প্রোডাক্ট সেল করলে আমাদের ওই লাভটা আসবে। এই অ্যান্সারটা এই যে 18,200। এটা সহজ হিসাব যে টোটাল তোমার কত টাকা বিক্রি করতে হবে, এটাকে তুমি যদি ইউনিট প্রাইস দ্বারা ভাগ করে দাও, তাহলে টোটাল কয়টা ইউনিট লাগবে, আর যদি ইউনিট দ্বারা ভাগ করে দেই কত টাকা করে বিক্রি করতে হবে সেটা। তো ওরা কত টাকা বিক্রি করতে হবে সেটা তো বলে দিয়েছিল 17 টাকা, আর ভেরিয়েবলটা বাদ দিলে থাকে 10 টাকা। তাহলে টোটাল প্রোডাক্ট বিক্রি করতে হবে 18,200। এই টাইপের আরো বড় ছোটখাটো দুই একটা ম্যাথ আছে। এই যে এখানে একটা ম্যাথ আছে, আহ উপরে যে রিলেশন দেওয়া আছে, প্রাইসের সাথে ডিমান্ডের একটা রিলেশন দেওয়া আছে, বলছে তাহলে এরকম, এটা একটা আমরা অনুপাত বলতে পারি। বলছে যখন আমাদের প্রাইস $30, তখন ডিমান্ড 0 ইউনিট, কোনো ডিমান্ড নাই। যখন আমাদের প্রাইস $10, তখন ডিমান্ড হয়ে গেছে হলো 60,000 ইউনিট। তাহলে যখন 15 ছিল, তাহলে তখন কত। তো এটা আমরা সূত্র দ্বারা করতে পারি। এটাকে X1, এটা X2, এটা Y1, এটাকে Y2 ধরে সূত্র দ্বারা করলেও মোটামুটি সলভ হবে, একটু সময় লাগবে। আমরা কিন্তু সূত্র ছাড়াও করতে পারি। কিভাবে করতে পারি, সাপোজ ধরো যখন তোমার $30 ছিল, তখন কিন্তু 0 ইউনিট ছিল ডিমান্ড। 30 থেকে কমে 20 আসছে, তার মানে চেঞ্জ 10-এ আসছে, চেঞ্জ হয়েছে 20। তাহলে প্রতি 20 ডলার প্রাইস চেঞ্জ হয়েছে, আর ডিমান্ড আসছে কত, 60,000। প্রতি 20-এ আসছে 60,000, তাহলে প্রতি 10-এ কত, 30,000। তাহলে প্রতি 5-এ কত, 15,000। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল যখন 15 হয়েছিল তখন কত। তার মানে 30 থেকে যখন 15 নাম ছিল তখন কত হয়েছে, আমরা দেখছি প্রতি 10-এর জন্য হলো $30 এই অনুপাত আকারে হয়, 5-এর জন্য হলো $15। তাহলে টোটাল 15 জন্য কত হবে, 10 আর 5, তার মানে 30 আর 15 যোগ করলে কত হয়, $45 ইউনিট হবে। সো এই অনুপাত থেকে এটা $45 আসে। আচ্ছা, তারপরে এখানে স্পেসিফিক তেমন কিছু না, এখানে একটা দিছে যে বলতেছে একজন সিস্টেম অডিটর যদি হয়, একজন সিস্টেম অডিটরের সম্পর্কে অ্যাপ্রোপ্রিয়েট ডিসক্রিপশন কোনটা। এখানে কিন্তু অনেক কিছুই বলা আছে, যে ইন্টারভিউ মাস্ট বি কন্টাক্ট, তারপর সিস্টেম অডিটর মাস্ট ডিপার্টমেন্টাল ইমপ্লিমেন্ট, অনেক কিছু বলা আছে। তে আমাদের ওই পাশে একটা জিনিস আমরা দেখে আসছি, সেটা হলো কি ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনটা মাস্ট। তো সেটাই এখানে যেটা হবে, যে একজন সিস্টেম অডিটর মাস্ট এফোর্ট টু অবটেইন ডকুমেন্ট এন্ড রেকর্ড দ্যাট সাপোর্ট দ্য ইনফরমেশন অবটেইন ফ্রম দ্য ডিপার্টমেন্ট। মানে অডিট করার জন্য ইন্টারভিউয়ের কাছ থেকে যত ইনফরমেশন নিয়েছে সবগুলোকে অবশ্যই তাকে ডকুমেন্টেশন করতে হবে, এবং এগুলো প্রুফ রাখতে হবে। মানে মন গড়া কোনো অডিট করা যাবে না, ডকুমেন্টেশন অনুযায়ী অডিট করতে হবে। লাস্ট ওয়ান, এই ম্যাথটা আর আগের একটা ম্যাথ একদম হু তোমার একই ধরনের একটা ম্যাথ। তো বলছে একটা প্রোডাক্টের সেলিং প্রাইস, আগেরটা ছিল $17, এবার সেলিং প্রাইস বলছে $50।
এবং টোটাল ফিক্সড কস্ট $1 লক্ষ, এবং তাদের টার্গেট হলো তারা প্রফিট করবে হলো $50। কস্ট হলো $1 লক্ষ, প্রফিট করবে $50, তাহলে তাকে বিক্রি করতে হবে অবশ্যই টোটাল তাহলে $1,50,000 বিক্রি করা লাগবে। এখন কথা হলো যে তাহলে কয়টা প্রোডাক্ট বিক্রি করতে হবে সেটাই এখান থেকে চাইছে। তো প্রতি প্রোডাক্টের প্রাইস বলা হয়েছে 50%। তো 50%-এর মধ্যে ভেরিয়েবল কস্ট 60% চলে যাবে। তার মানে আমরা 50% আছে, 50% আসলে বিক্রি করতে পারবো না, সেটাকে 60%-এ ট্রান্সফার করে নিতে হবে। তো 50 কে যদি 60% ট্রান্সফার করো সেটা হয়ে যাবে 30। তাহলে 1,50,000-কে যদি 30 দ্বারা ভাগ করি, যা আসবে সেটাই অ্যান্সার। আর কোন এক্সাম্পল রাখিনি, মোটামুটি এই টাইপের আরো এক্সাম্পল তোমরা একটু বই থেকে দেখে নিবা। তো আজকে এই পর্যন্ত, আমি একটু যা সূচনা করে দিলাম। কাজ কিন্তু তোমাদেরই, তোমরা যখন পরীক্ষা দিবা পরীক্ষার আগে অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন গুলা সলভ করতে হবে। আর যখন একটা প্রিভিয়াস কোশ্চেন সলভ করবা, ওখানে যে টপিকটা আছে ওই টপিকটার ডিসক্রিপশনটাও দেখে নিতে হবে। তাহলে সাথে সাথে আমাদের থিওরিটিক্যালও কিছু নলেজ গেইন হবে, যে ওই জাতীয় যদি আরেকটা কোশ্চেন আসে অ্যাটলিস্ট আমরা যেন অ্যান্সার গুলো করতে পারি। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, আমি আর বেশি সময় নিব না, কারণ তোমাদের ওকে এমনি স্যার। অনেক প্রেশার। আসলে স্যার একাডেমিক ক্লাস, এক্সামের ভিতরে এক্সাম পড়ে যাওয়া জানি এটার জন্য প্রতিবারই ভাল। প্রতিবারই এই অবস্থা হয়ে যায়। কি করার, লাইফে এরকমই। আর এগুলো এমন একটা কোর্স, কথার কথা, তুমি একাডেমিক বিএসসি গ্রাজুয়েশন শেষ করে তো এটা করার সুযোগ নাই, বিএসসি লাইফেই করা লাগে। তার মানে যেই সময়ই করি না কেন, এটা এই পরীক্ষার মধ্যে মানে অথবা এটলিস্ট পরীক্ষার যদি আগে এরকম হয়তো পরীক্ষার পরে 5 দিন আছে এর পরে ডেট পড়ছে, তবুও একটু মানে শরীরে সয়ে যাইতো। হ্যাঁ, হ্যাঁ, এটা আমরাও বুঝতে পারতেছি কি পরিমাণ প্যারা যাচ্ছে। তাহলে আর বেশি কথা না বলে এখনই শেষ করে দিই। মনে হয় তোমাদের আর আধা ঘন্টা 40 মিনিট আরেকটা সেশনে মনে হয় বসা লাগবে। না স্যার, দুইটাই তো। শান্ত ম্যাডামের একটা সেশন হওয়ার কথা আজকে, আমি যতটুকু জানি। আচ্ছা। আমার পরে ওই তো আধা ঘন্টা 40 মিনিটের মতো আর কি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কে হ্যাঁ কে আছেন? ম্যাডাম, মোশাররফ? জি, আসসালামু আলাইকুম। কার সাথে কথা বলছি? এখন তো আমি আছি, আর আর স্টুডেন্ট মনে হয় একজন আছে। আলামিন বাবু আছে। মোশাররফ কি পালালো? না, একটু রেস্ট নিতে গেছে, আসসালামু একটু পানি আলাইকুম। খেতে গেছে। ও আচ্ছা। আচ্ছা তাহলে 2 মিনিট গ্যাপ দিয়ে শুরু করি না স্যার? হ্যাঁ, জয়েন করুন। 2-4 মিনিট বা 5 মিনিট একটু সময় দেন। তাহলে আমি লিভ নিয়ে নেই ম্যাডাম। জি, জি, ঠিক আছে স্যার। তাহলে লিঙ্ক থেকে গেল, আপনার লিঙ্কে ঢুকে ক্লাস নিয়ে নেন, আমি লিভ নিয়ে নিলাম। জি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো, মাশরুফ কি আছেন সাথে?
মাশরুফ, maybe not. হ্যালো, আচ্ছা, ম্যাম নেই আর কি। জি আলামিন, ম্যামের কথা কি শোনা যায়? ডাবল ডাবল শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটাকে মিউট করে দিচ্ছি। এখন ঠিক আছে মনে হয় না? এখন ঠিক আছে। জি, থ্যাংক ইউ। শোনা না গেলে আমাকে জানাবেন। আমার কথাই একটু আস্তে আসছে। আস্তে আসছে, অনেক আস্তে কি? এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর পড়াশোনা কেমন চলছে আপনার? আর আজকে সেশনের শুরু থেকে কয়জন জয়েন করেছিল আলামিন? হচ্ছে কিন্তু আমি একাই আসছি। জি, কে ছিলেন? বাকিরা অনলাইনেও জয়েন না করলে কিভাবে হবে? মশারফ মনে হয় কিছুক্ষণ আগে আসছে। জি, কোথাও গেছে। আমরা কি স্টার্ট করে দিব না ওয়েট করব, কি মনে করেন? রেকর্ডিং থেকে তো পরবর্তীতে চাইলেও অ্যাক্সেস আরেকবার করতে পারবে। ম্যাম আরেকবার গ্রুপে নক দিই তারপরে একটু। গ্রুপে নক দিব না? একটু গ্রুপে নক। আচ্ছা, আমরা শুরু করে দিই, হ্যাঁ? রেকর্ডিং যেহেতু কন্টিনিউ আছে, তো এই সেশনটা আমরা শুরু করে দিচ্ছি। এই সেশনটা মূলত হচ্ছে লেকচার 46। 46 এর মূল টপিকে অ্যাকচুয়ালি আসে সিস্টেম প্ল্যানিং, হ্যাঁ? তো সিস্টেম প্ল্যানিং এর মধ্যে কম্পিউটারাইজেশন, প্রকিউরমেন্ট এসব কিছু ইনক্লুডেড। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে আলামিন? আলামিন শুনতে পাচ্ছেন? আমার কথাটা কি ক্লিয়ার? আপনি তো মিউটে আছেন আলামিন, একটু আনমিউট করে রেসপন্স করেন, ম্যামের কথা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, শুনতে পাচ্ছি না আপনার কথা। হ্যালো, হ্যালো, হুম, শোনা যাচ্ছে।
অলরাইট, তাহলে আমরা যদি এখানে স্টার্ট করি তাহলে এখানে হচ্ছে সিস্টেম প্ল্যানিং এর ক্ষেত্রে কম্পিউটারাইজেশন, প্রকিউরমেন্ট, রিকোয়ারমেন্টস এগুলো নিয়ে কি কাজ করে। মানে মূলত আমরা যখন একটা সিস্টেমকে ডেভেলপ করি তার মূল বিষয়টা কি, ডেভেলপের সময় আমরা যখন একটা সফটওয়্যার বানাচ্ছি বা ওয়েবসাইট বানাচ্ছি আমাদের একটা টার্গেট থাকে, বলে ওই প্রোডাক্টটা আউট অফ দ্য রেঞ্জে সেল করা বা প্রোডাক্টের সেল বাড়ানো বা বিভিন্ন অনেক মানুষের কাছে পৌঁছে দেয়া ইত্যাদি অনেক টার্গেট থাকে, বিজনেস প্ল্যানিং থাকে। তো ওটাকে আমরা যখন সাকসেসফুল করতে চাই তখন আমরা হচ্ছে কম্পিউটারাইজেশনের দিকে যাই, যে একটা সিস্টেমকে কম্পিউটার বেস করা, এটাকে বলছি কম্পিউটারাইজেশন। তো এই কম্পিউটারাইজেশনের ক্ষেত্রে আমাদের টার্গেট যেটা সেটা হচ্ছে যে কম্পিউটারাইজেশনের ক্ষেত্রে আমাদের মূল যেটা ইচ্ছা সেটা হচ্ছে এই কম্পিউটার বেস আমরা কখনো 100% কে করতে চাই যে সম্পূর্ণ সিস্টেমটাই সফটওয়্যার বেসড হবে, কখনো পার্শিয়াল চালাতে চাই, আবার কখনো হচ্ছে চাই যে না শুধু একটা অংশ অটোমেটেড থাকবে বাকি সম্পূর্ণ জিনিসটা ম্যানুয়ালি থাকবে। তো কোন পার্টটাকে আমরা কম্পিউটারাইজেশনে নিব কোনটা নিব না সেটার জন্য আমরা কিছু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করি এন্ড ইউজারদের থেকে, যে যারা কাস্টমার তারা কেমন চায়, কোন পার্টটা কাস্টমাররা বেশি প্রেফার করে স্মার্ট মোডে যাওয়ার জন্য বা কম্পিউটারাইজড মোডে যাওয়ার জন্য। আবার যারা স্টেক হোল্ডার্স আছে বা যারা মূল বিজনেসটা করবে তারা কি চাচ্ছে যে কোন পার্টটা কম্পিউটারাইজড হলে ভালো হয় নাকি সম্পূর্ণ হলে বেশি ইজিলি বিজনেসটা রান করা যাবে। তো সেগুলি আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে ফাইনালাইজ করি এবং ফাইনালি আমরা প্রকিউরমেন্টে চলে যাই। procurement শব্দটা আমরা সংগ্রহ করা, যার মাধ্যমে আমরা প্রকিউরমেন্টে যে এটা অ্যানালাইজ করি বা এটা ডিসিশনে আসি যে কাজটাকে আমরা নিজেরা করব নাকি কারো মাধ্যমে করাবো নাকি লিজ নিব, কতটুকু করাবো, এই সম্পূর্ণ বিষয়টা আমরা প্রকিউরমেন্টে গিয়ে ডিসাইড করি। তো এই তিনটা টপিক মিলে অ্যাকচুয়ালি আসছে সিস্টেম প্ল্যানিং। কম্পিউটারাইজেশন, এই যে এখানে যেমন বলছি সিস্টেম প্ল্যানিং এর মধ্যে মূল টপিক তিনটা টপিক, দ্যাট ইজ কম্পিউটারাইজেশন প্ল্যানিং, রিকোয়ারমেন্ট ডেফিনিশন এন্ড প্রকিউরমেন্ট প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন। তো কম্পিউটারাইজেশন প্ল্যানিং এর একেবারে সহজ একটা ডেফিনিশন আছে, এখানে খুব কম কিছু লেখা আছে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টস গুলো দেওয়া আছে। লাইক কম্পিউটারাইজেশন প্ল্যানিং বলতে আমরা মূলত বুঝাই যে ইন্ট্রোডিউসিং কম্পিউটার সিস্টেমস টু ইমপ্রুভ এফিসিয়েন্সি। তো এই সিস্টেম ছাড়া যে কাজ করবে না, কম্পিউটারাইজেশন ছাড়া যে কাজ করবে না বিষয়টা তা না, কিন্তু কম্পিউটারাইজেশন হলে এফিসিয়েন্সিটা আরো বাড়বে এবং মূল উদ্দেশ্য প্রোডাক্টিভিটি, অ্যাকুরেসি, স্পিড এই সব কিছুকে কি আরো ইমপ্রুভ ভার্সনে নিয়ে যাওয়া। এন্ড এটার জন্য স্টেপ হচ্ছে ইজি 4 স্টেপস। প্রথমে প্রবলেমটাকে আইডেন্টিফাই করা, আইডেন্টিফাইং প্রবলেমস, দেন অ্যানালাইজ প্রসেসেস, ডিফাইন গোলস এন্ড দেন ফিজিবিলিটি স্টাডি। আমরা কোন একটা প্রজেক্ট করতে যাওয়ার সময় তো আমরা আগে চিন্তা করি যে কোন কোন সেট স্কোপ গুলা বা কোন কোন ফেজ গুলাকে আমার ইমপ্লিমেন্ট করতে হবে, ওই ফেজ গুলো আসলে প্রবলেমটা কি বর্তমানে যেটাকে আমি হচ্ছে সলভ করতে পারবো। তো সলভ করার জন্য কি কি প্রসেস আছে আমরা সেগুলিকে খুঁজে বের করি, খুঁজে বের করে সেই প্রসেস গুলির মধ্যে কোনটা কোনটা ইমপ্লিমেন্টেবল সেগুলিকে আমরা ফিল্টার করি। ফিল্টার করার পরবর্তীতে কোন সলিউশনটার দিকে আগালে আমি কোন গোলে পৌঁছাবো, ফাইনাল গোলটা কি হবে, সেগুলিকে আমরা আবারও ফিল্টারাইজ করি এবং সামারাইজ করি ফাইনালি ফিজিবিলিটি স্টাডি করে। যে আমাদের ফিজিবিলিটি স্টাডি তো নর্মালি বেস্ট কেসে 3 ধরনের ফিজিবিলিটি স্টাডি হয়, দ্যাট ইজ ইকোনমিক্যাল, টেকনিক্যাল এন্ড অপারেশনাল। তো ওই যে আমি ফাইনাল যে সলিউশনটা আসছি তার এই 3 ধরনের ফিজিবিলিটি আছে নাকি কম বেশি আছে সেটা অ্যানালাইজ করে তার পরবর্তীতে আমরা এটা ডিসিশনের দিকে চলে যাচ্ছি। সো রিকোয়ারমেন্ট ডেফিনেশনে আবার আসছে হোয়াট সিস্টেম শুড ডু, যে যার জন্য সিস্টেমটা ডেভেলপ করলাম তো এখানে আসলে কি করা উচিত সিস্টেমটার। এখানে রিকোয়ারমেন্ট 2 ধরনের হয়, একটা ফাংশনাল আর একটা নন ফাংশনাল। ফাংশনাল হচ্ছে যেটা মাস্ট, কোন কি করবে যেটা মাস্ট, যেটা করতেই হবে সেগুলোকে আমরা বলি ফাংশনাল। লাইক একটা ওয়েব ফর্ম লাগবে, একটা ওয়েব ফর্ম ডেভেলপ করতে হবে, একটা সাবমিট বাটন থাকবে, এটা হচ্ছে ফাংশনাল। আর নন ফাংশনাল হচ্ছে যে এই যে ওয়েব ফর্মটা আমি বানালাম সেটা কত ভালো, কতটা রিলায়েবল এই ফর্মটা, কতটা ভালো পারফর্ম করবে, এই যে রিলায়েবিলিটি, পারফরমেন্স, এগুলো হচ্ছে নন ফাংশনাল দিকে যায় এবং দুইটা রিকোয়ারমেন্টের আন্ডারে পড়ে এন্ড বোথ অফ দিস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট টু এ ইউজার।
এখন কথা হচ্ছে যে রিকোয়ারমেন্ট মেথডস এর মধ্যে আমরা এটা মনে হয় সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনে পড়েছি যে রিকোয়ারমেন্ট মেথডস মূলত চারটা হয়ে থাকে। একটি ইন্টারভিউ, আপনি ম্যান টু ম্যান অথবা ভাইভা মতো করে ইন্টারভিউ নিচ্ছেন। দেন কোয়েশ্চেনিয়ার, আমরা অনেক সার্ভে পেপার বানাই, কোয়েশ্চেনিয়ার বানাই, বানাই হচ্ছে ডিফারেন্ট ইউজারের কাছে বা ডিফারেন্ট পিপলের কাছ থেকে আমরা তাদের মতামত নিচ্ছি, যাতে তাদের মতামতের বেসিসে আমরা সিস্টেমে আরো ইমপ্রুভমেন্ট আনতে পারি। দেন অবজারভেশন, নিজে সিস্টেমটাকে অবজার্ভ করা যে কি কি হচ্ছে কি না হচ্ছে, কতটুকু হচ্ছে, কোন জায়গায় প্রবলেমটা কিভাবে সলভ করা যেতে পারে, এই প্রবলেমটা সবাই ফেস করছে না, স্পেসিফিক কিছু ইউজার ফেস করছে, এটসেট্রা। এন্ড ফাইনালি ডকুমেন্ট অ্যানালাইসিস, যদি ডেভেলপ সিস্টেমের কোনো ডকুমেন্ট থাকে তার উপর বেস করে একটু অ্যানালাইজ করা যে আসলে কোন কোন পার্টটা ইমপ্রুভমেন্ট খুব দরকার, কোনটা পরে করলে হবে, কোন জায়গাটা পারফেক্ট আছে। তো এই চারটা মেথডে আমরা খুঁজে বের করতে পারি যে কোন এরিয়াটাকে আমরা এখন ইমপ্রুভমেন্টের আন্ডারে নিব। নেক্সট, প্রকিউরমেন্ট প্ল্যানিং, দ্যাট ইজ অ্যাকুয়ার হার্ডওয়্যার ও সফটওয়্যার ও সার্ভিসেস। আমি আমার কম্পিউটারাইজড সিস্টেমের জন্য যদি স্পেসিফিক কোনো হার্ডওয়্যার লাগে অথবা সফটওয়্যার লাগে অথবা কোনো সার্ভিস প্রয়োজন হয়, এটা আমি কিভাবে নিয়ে আসবো সেটা আমরা প্রকিউরমেন্ট প্ল্যানিং এর মধ্যে দিই। এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন একটা সিস্টেম ডেভেলপ করছি আমরা প্রকিউরমেন্টের চিন্তা খুব কম করি। হ্যাঁ, আমাদের সম্পূর্ণটাই একটা ডেভেলপারের প্ল্যানিং এর মধ্যে থাকা উচিত ফর প্রপার বিজনেস ইমপ্লিমেন্টেশন। তো প্রকিউরমেন্টের এখানে তিনটা মেথড দেয়া আছে। একটা হচ্ছে পারচেজ, আপনি এই যেটা যে হার্ডওয়্যার বা সফটওয়্যার বা যে সার্ভিস লাগে সেটা আপনি কিনে নিলেন, পারচেজ। এখন যেমন আপনারা আইওটি প্রজেক্ট করতেছেন, তো আইওটি প্রজেক্টের ক্ষেত্রে বা করে ফেলেছেন, সেই ক্ষেত্রে হচ্ছে যেই আপনার ESP32 লাগবে, কিন্তু 32টা এখন মার্কেটে খুবই অ্যাভেলেবল। তো সেক্ষেত্রে পুরোনো কারো কাছ থেকে পাওয়া যায় কিনা। হ্যাঁ, তো ইট ক্যান বি ওয়ান অফ দ্য ওয়েজ। আপনার মূল টার্গেট হচ্ছে ইউ নিড দ্যাট হার্ডওয়্যার। সো ইন দ্যাট কেস যদি আপনি পান তাইলে হচ্ছে পারচেস করলেন, নইলে হচ্ছে লিজ নেয়া, ধার নেয়া, একজন থেকে নেয়া যে আমি কাজটা দেখাই আবার হচ্ছে দিয়ে দিই, এটা হচ্ছে লিজ নেয়া। আর ফাইনাল হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং হয়তো অন্য কাউকে দিয়ে দেয় যে ঠিক আছে এটা আমি 5 মিনিটে এই কাজটা করতে পারতেছি না, গ্রুপ মেটে অন্য কাউকে আমি দিয়ে দিলাম। তো সে হচ্ছে বা গ্রুপের বাইরে কাউকে দিয়ে দিলাম যে এই জিনিসটা আমাকে একটু নিতে, দ্যাট ইজ আউটসোর্সিং। কোনো না কোনো ভাবে আমাদের ফাইনাল টার্গেট যে আমাদের ওই হার্ডওয়্যার বা সফটওয়্যার বা সার্ভিসটাকে ইনক্লুড করতে হবে আমাদের সিস্টেমের মধ্যে। তো এক্ষেত্রে কয়েকটা টার্ম আছে। RFP-টা আমি সেদিন পড়িয়েছিলাম, আলামিন ক্লাস করেনি, মোশাররফ ছিল। মোশাররফ কি বলতে পারবেন RFP কি জিনিস? যদি অল্প সময় ছিলেন আপনি। এখন মনে পড়ছে না। গুড ওয়ান। আচ্ছা, RFP হচ্ছে রিকোয়েস্ট ফর প্রপোজাল। হ্যাঁ, রিকোয়েস্ট রিকোয়েস্ট ফর ফর প্রপোজাল। প্রপোজাল, এটা কিন্তু MCQ আসে আইটিই তে। হ্যাঁ, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ RFP। তো নর্মালি যেটা করা হয় প্রকিউরমেন্টের জন্য অনেক হচ্ছে নোটিশ বা অনেক সার্কুলার দেওয়া হয়। হ্যাঁ, তো সার্কুলারের সময় প্রকিউরমেন্টের স্টেপ ওইখানে চারটা। প্রথমে কি কি লাগবে আমার সেটা আমরা ডেফিনিশন দিয়ে দিই যে এই এই কাজগুলো আমার লাগবে। দেন রিকোয়েস্ট ফর প্রপোজাল, আমরা ডিফারেন্ট ভেন্ডরের কাছে এই রিকোয়ারমেন্টস গুলো দিয়ে দিই। তো এক এক ভেন্ডর তাদের তাদের বাজেট অনুযায়ী যে কে কোন বাজেটে আমাকে কতটুকু কাজ করে দিবে এটা তারা প্রপোজালের মাধ্যমে পাঠায়। হ্যাঁ, অনেকেই প্রপোজালের মাধ্যমে পাঠায় যে আমি হয়তো আপনাকে 1 লাখ টাকায় করে দিব, আরেকজন বলবে যে আমি একটা ফ্যাসিলিটিস দিব না কিন্তু 50,000 করে দিব, আরেকজন বলবে যে না আমি সব ফ্যাসিলিটিস দিব বাট আমি 80,000 টাকায় সেম কাজটা করে দিতে পারবো। এরকম এক এক বিভিন্ন ভেন্ডর মিলে প্রপোজাল দেয় যে কে এই কাজটাকে, এই সার্ভিস অথবা সফটওয়্যার বা হার্ডওয়্যারের কাজটা করে দিতে পারে। সেখান থেকে ফাইনালি একটা ভেন্ডর সিলেকশন করা হয় যার সাথে আমরা ট্রেড অফে যাই যে হ্যাঁ এই ম্যাক্সিমাম ফ্যাসিলিটিসটা এই মিনিমাম বাজেট আমরা করতে পারছি কিনা। ফাইনালি কন্ট্রাক্ট নেগোসিয়েশন, যে নেগোশিয়েট করে যে সে হয়তো 80,000 বলেছিল, আপনি হয়তো 70,000 এ সেটা নেগোশিয়েট করে নিয়ে আসতে পারেন। এই চারটে স্টেপের মধ্যে দিয়ে আমরা প্রকিউরমেন্টটা কমপ্লিট করে দিই। দেন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যখন কমপ্লিট হয় তখন হচ্ছে ইনস্টল অপারেশন। এই ইনস্টল অপারেশনের ক্ষেত্রেও চারটা ফেজ আছে। একটা সিস্টেম যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাই তখন আমরা হচ্ছে সম্পূর্ণ সিস্টেমটাকে ডিরেক্ট ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি। লাইক মনে করেন ফেসবুক। হ্যাঁ, ফেসবুক জিনিসটাকে যদি ফেসবুক যদি তার সম্পূর্ণ আপডেটেড একটা ভার্সন আনতে চায়, সেক্ষেত্রে যদি তার এমন হয় যে হ্যাঁ সে একসাথে আগের যত ডাটা ছিল সে সব ডাটাকে নতুন
সিস্টেমের সাথে ইজিলি সিঙ্ক্রোনাইজ করতে পারবে উইদিন নো টাইম, মানে ভেরি লিটল টাইম, তাহলে সম্পূর্ণ সিস্টেমটাকে একবারে রিপ্লেস করে ফেলতে পারবে। কিন্তু সে যদি গ্যারান্টি না দিতে পারে যে না, এটা আগের ডাটার সাথে একেবারে উইদিন নো টাইমে সিঙ্ক্রোনাইজ হবে না, কিছু ল্যাগিং হবে, কিছু ডিসকানেকশন হবে, সেক্ষেত্রে কিন্তু ইউজার ডিসস্যাটিসফ্যাকশন বাড়বে এবং ডাটা লস হতে পারে। তো সেক্ষেত্রে ডিরেক্ট ইমপ্লিমেন্টেশন, একটা সফটওয়্যার সম্পূর্ণভাবে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদেরকে মাল্টিপল টাইম ভাবতে হয়, এবং সম্পূর্ণ যে নতুন সিস্টেম দ্বারা আমি রিপ্লেস করছি সেটার আমাদের হচ্ছে পারফরমেন্সটা প্রপারলি চেক করে নিতে হয়, টেস্টিং এর মধ্যে দিয়ে যেতে হয় অনেক। প্যারালেল হচ্ছে যে একই সাথে দুইটা সিস্টেম চালালো, একটা ওল্ড ভার্সন একটা নিউ ভার্সন, তাহলে যদি একটা ভার্সনের প্রবলেম হয় অন্য একটা ভার্সন আপনাকে ব্যাকআপ দিতে পারবে। তো একেবারে ব্ল্যাঙ্কে বা জিরোতে চলে যাবে, নো কানেকশনে চলে যাবে একটা ইউজার, সেই স্টেপটার মধ্যে আমরা সাধারণত পড়ি না তখন। পাইলট, পাইলট হচ্ছে মনে করেন এই ফেসবুক দিয়ে আবার বোঝায়, ফেসবুকে তো আপনার নোটিফিকেশন, কানেকশন, মেসেজিং, রিল, নিউজ ফিড, অনেক অনেক অপশন আছে, মার্কেট প্লেস। আপনারা অ্যাজ এ ডেভেলপার আপনি চাচ্ছেন যে সম্পূর্ণ ফেজটাকে একবার আপডেট করবো না, ছোট্ট একটা এরিয়াকে আমি আপডেট করতে চাচ্ছি, দ্যাট ক্যান বি দ্য চ্যাট সিস্টেম বা চ্যাটিং সিস্টেম। তো সেক্ষেত্রে শুধুমাত্র যে চ্যাটিং সিস্টেমটাকে আপনি টেস্ট কেজে নিলেন যে এইটাকে আমি নতুন একটা সিস্টেম দ্বারা নতুন একটা সিস্টেম দ্বারা রান করতে পারি কিনা টেস্টটাকে, এই চ্যাটিং সিস্টেমটাকে, যেটার কিনা ইউজার সেই সেমই থাকবে, কিন্তু হয়তো সেটা থিম, কালার প্লাস টাইপিং সিস্টেমটা ডিফারেন্ট, আরো ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, তো আপনি শুধু ওইটুকু এরিয়াকেই আপনি আপডেট করলেন নতুন সিস্টেম দ্বারা, এরপর একটা গ্রুপ অফ পিপলের মাঝে টেস্ট করলেন, যখন দেখলেন হ্যাঁ ওখানে মোটামুটি ওই শুধু ওই পার্টটুকু ভালো মতো চলছে, তখন আপনি একেবারে আরো ইউজারদেরকে ইনক্লুড করলেন। তো পার্ট অফ দ্য সিস্টেম, ভেরি স্মল পার্ট অফ দ্য সিস্টেমকে আপনি হচ্ছে নতুন সিস্টেম দ্বারা রিপ্লেস করতে চাচ্ছেন, এটাকে বলা হয় পাইলট। হ্যাঁ, এটাও কিন্তু একটা আইটি এর কোশ্চেনের মধ্যে আসে যে হোয়াট ডু ইউ মিন বাই পাইলট সিস্টেম। নেক্সট আছে ফেজড, ফেজ বাই ফেজ, যে একবার আমি চ্যাট সিস্টেমকে আপডেট করলাম, ওটা যখন হয়ে গেল তখন আমি ফ্রেন্ড রিকোয়েস্টের ওই পেজটাকে আপডেট করলাম, এটা ঠিক হলে তারপর মার্কেট পেজটাকে আপডেট করলাম, যে ফেজ বাই ফেজ আপডেট করছি সেটাকে এই ফেজড টাইপের মধ্যে ফেলা হয়। তাহলে চার ধরনের ইমপ্লিমেন্টেশন হয়, আবারও রিভাইজ করি: ডিরেক্ট, প্যারালাল, পাইলট এন্ড ফেজড। স্টেপস এর মধ্যে থাকে ইনস্টলেশন, ডাটা মাইগ্রেশন, আগে ইনস্টল করব, তারপর ডাটা মাইগ্রেট হবে, দেন ট্রেনিং, টেস্টিং, এরপরে হচ্ছে লাইভে সব ইউজারদের কাছে সেটা ওপেন করে। তো এগুলো ছিল বেসিক নলেজেস। এখন আমরা কোশ্চেনের দিকে চলে যাব, যে এই তিনটা টপিকের উপর আসলে কেমন কেমন কোশ্চেন আছে, আমি বিগত বেশ কয়েক বছরে এর উপর কি কোশ্চেন আছে সেটাকে এখানে মার্চ করে দিচ্ছি। তো ফার্স্ট ওয়ান ইজ হুইচ ফিজিবিলিটি চেকস কস্ট ভার্সেস বেনিফিট। কস্টের কথা আসলে তো বোঝা যায় সেটা ইকোনমিক্যাল হবে, তাই না? হুম। ফিজিবিলিটি স্টাডি অবশ্যই বেসিক্যালি কত ধরনের, দ্যাট ইজ ইকোনমিক্যাল, অপারেশনাল এন্ড টেকনিক্যাল, তাই না? জি ম্যাম। তো এটার ক্ষেত্রে যখনই কস্টের কথা আসছে তখন আমাকে বুঝতে হবে দিস ইজ ইকোনমিক। সো ইকোনমিক ফিজিবিলিটি কম্পেয়ার্স টোটাল কস্ট এন্ড বেনিফিট। আচ্ছা, ইন দ্য নেক্সট, এই কোশ্চেনটা আমি মিনিমাইজ করছি কিন্তু সম্পূর্ণ আসেনি, আমি অ্যান্সার থেকে একটু এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তো মূলত পার্ট, এই পার্টের থেকে অনেক বড় একটা কোশ্চেন আসে যে পার্টের ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে অপটিমিস্টিক মানে বেস্ট কেস প্লাস 4 ইন্টু মোস্ট লাইকলি প্লাস পেসিমিস্টিক দ্যাট ইজ ওয়ার্স্ট কেস, বা ও প্লাস 4m প্লাস পি, এটাও বলা হয়। অপটিমিস্টিকের ও প্লাস 4 ইন্টু মোস্ট লাইকের এম প্লাস পেসিমিস্টিকের পি ডিভাইডেড বাই 6। তো প্রশ্নটা ছিল যে একটা বিজনেসে একটা বিজনেসের ক্ষেত্রে নর্মালি ওই বিজনেসটাকে 70,000 বাজেট দিয়ে রান করা হয়, কিন্তু 50,000 হলেও ওটা পারফেক্টলি কাজ করে। এখন ওয়ার্স্ট কেসে সেটাকে ওই সেম বিজনেস রান করতে 120,000 প্রয়োজন হয়। তাহলে এক্সপেক্টেড এখানে এক্সপেক্টেড কস্ট ইউজিং পার্টটা কত? আমি আবার বলি, একটা বিজনেস রান হচ্ছে, সেটা নর্মালি সবাই 70,000 দ্বারা ওই বিজনেসটা রান করে থাকে, দ্যাট ইজ মোস্ট লাইকলি। মোস্ট লাইকলি। কিন্তু 50,000 টাকা হলেও সেটাকে ওই একই সিস্টেমে রান করা যায়, তাহলে এটা কি হলো? বেস্ট কেস না? অপটিমিস্টিক, হ্যাঁ। অপটিমিস্টিক, রাইট। আবার
ওয়ার্স্ট কেসে যখন অনেক প্রবলেম হয় তখন ওই সেম বিজনেসকে রান করতে 120,000 লেগে যায়, তাহলে এটা কি পেসিমিস্টিক। পেসিমিস্টিক না ওয়ার্স্ট কেস। আচ্ছা, তাহলে বলছে যে তাহলে পার্ট ইউজ করে এটার এক্সপেক্টেড কস্টটা কত, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে ডিভাইডেড বাই 6 এ দিব। তো 50 প্লাস 4 ইন্টু 70 প্লাস 120, এরপরে কিন্তু 3টা করে জিরো থাকবে, হ্যাঁ ওটাকে কেটে দিছে মিনিমাইজে দেখানোর জন্য। সো ডিভাইডেড বাই 6 করলে 80,000, সো এখান থেকে অ্যান্সারটা আসবে সি, দ্যাট ইজ 80,000। কাইন্ডলি এই ফর্মুলাটাকে অবশ্যই মনে রাখবেন, শুধু ফর্মুলাটাও আসে এবং এভাবেও আসে যে পার্ট ফর্মুলা ইকুয়াল টু ও প্লাস 4m প্লাস পি ডিভাইডেড বাই 6 যে দেয়া আছে, এটা ক্ষেত্রে ও বলতে কি বুঝায়, তখন বুঝতে হবে কি দ্যাট দিস ইজ অপটিমিস্টিক। optimistic, right? আচ্ছা, so this is question 1. Next, audit to ensure requirements met. Audit to ensure requirements met. আচ্ছা, তো আমরা যখন একটা সিস্টেম ডেভেলপ করি, ডেভেলপ করার পরে সবগুলো রিকোয়ারমেন্টকে আমরা ফুলফিল করেছি কিনা এটাকে চেক করা হয়। তো চেক করার সময় আমরা কোন পার্টটা চেক করলে এটাকে আমরা এনশোর করতে পারবো যে সবগুলা রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে কিনা। কোডিং স্ট্যান্ডার্ড থেকে আমরা এটা টেস্ট করতে পারবো না, টেস্ট অ্যাপ্রুভালও না, স্পেসিফিকেশন বা স্পেক্স থেকেও না, ফাইনালি ইউজার রিভিউ থেকে আমরা পাবো যে সবগুলো রিকোয়ারমেন্টস মিট করেছে কিনা। হ্যাঁ, কারণ এই ফাইনাল ইমপ্লিমেন্টেশনটার পরবর্তীতে আমরা যার কাছ থেকে অর্ডার নিচ্ছি তাকে তো আমরা ইউজ করতে দিব, সে তখন রিভিউ করবে যে আমি এই জিনিসটা দিছিলাম কিন্তু এই জিনিসটা এখানে নাই, বা এটা এভাবে দিছিলাম এটা ভিন্ন ভাবে হয়েছে। সেজন্য ইউজার রিভিউ থেকে আমরা সব রিকোয়ারমেন্টস এনশিওর হয়েছে কিনা সেটাকে আমরা কনফার্ম করতে পারি। Explanation is user involvement ensures correct requirements. Next question, reduce outsourcing risk. কোনটার মাধ্যমে আমরা আউটসোর্সিং রিস্কটাকে কমাতে পারি? এখন আউটসোর্সিংটা কিসে ছিল? প্রকিউরমেন্ট। হ্যাঁ, প্রকিউরমেন্টে আমরা হচ্ছে 3 রকমের সলিউশন দিয়েছিলাম। নাম্বার 1 হচ্ছে পারচেজ, পুরো সিস্টেমটাকে কিনে ফেলা। নাম্বার 2 তে ছিল লিজ, নাম্বার 3 তে ছিল আউটসোর্সিং। তো এই আউটসোর্সিং রিস্কটাকে কিভাবে কমাবো? ফ্রি স্ট্রাকচার মাধ্যমে আউটসোর্সিং রিস্ক কমানো যায় না, কারণ এর মাধ্যমে আমরা ডিফাইন করতে পারি না কতদূর পর্যন্ত আমরা বা কিভাবে আউটসোর্সিং করছি। এইচআর প্ল্যানিংটা দুই পক্ষেই যে সেম থাকবে সেটাও ম্যান্ডেটরি না। ইন্টারনাল স্টাফ দ্বারা আমরা এটা কনফার্ম করতে পারি না। এসএলএ মানে হচ্ছে সার্ভিস লেভেল লেভেল এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট। থ্যাংক ইউ। যেহেতু আমি আরেকজনকে কাজটা করতে দিচ্ছি, আউটসোর্সিং মানে কি, আমার একটা কাজ আরেকটা কোম্পানি আছে, আমি ওদেরকে টাইম এবং বাজেট ধরে দিয়ে দিচ্ছি, ওরা আমাকে কাজটা করে দিবে, তাই না? জি ম্যাম। ইন দিস কেস অবশ্যই এই ওরা যখন আমাদেরকে করে দিবে তখন ওদের এবং আমাদের মাঝে একটা এসএলএ সার্ভিস লেভেল এগ্রিমেন্ট সাইন হবে যে কোন পর্যন্ত সার্ভিস দিলে কি পরিমাণ বাজেট লাগবে এবং কত সময়ের মধ্যে তা করতে হবে। সো এই এসএল এর মাধ্যমে আমরা এই আউটসোর্সিং রিস্কটাকে কমাতে পারি, কারণ দুই পক্ষরই সেখানে সিগনেচার থাকে এগ্রিমেন্টে। নেক্সটে ইমপ্লিমেন্টেশন, সেফেস্ট ইমপ্লিমেন্টেশন মেথড কোনটা? আমি 4টা বলেছিলাম, ডিরেক্ট, প্যারালেল, পাইলট, ফেজড। এখন ডিরেক্ট হলে যেটা বললাম পড়ানোর সময়, যদি সরাসরি এমন হয় যে আমার নতুন সিস্টেমটা কোনোভাবে আগের ডাটার সাথে সিনক্রোনাইজ করতে পারলো না, তখন তো কারেন্ট ইউজাররা অনেক বেশি ডিসস্যাটিসফ্যাকশন শো করবে বা ফিডব্যাকে দিবে, বা কোনোভাবে ক্র্যাশ করলে সব দুইটা সিস্টেমই ডাউন হয়ে যাবে। সেজন্য একসাথে দুইটা প্যারালালি চালালে যারা নতুন সিস্টেমটার সাথে ইন্টারফেসিং এর সাথে কাজ করতে পারছে না তারা কিন্তু পুরোনোটার সাথে করতে পারবে। সো এখানে ডাটা লস বা ইউজার লস বা ডিসস্যাটিসফ্যাকশন জিনিসটা তুলনামূলক অনেক কম হয়ে থাকে। এটা বলছে প্যারালাল রানস বোথ সিস্টেমস রিডিউসিং রিস্ক। তো সেফেস্ট মেথড হচ্ছে প্যারালাল। আচ্ছা, পাইলট কেন বললো না? মোশাররফ বলতে পারবেন? সেফ। আচ্ছা, আমি বলছি, শোনেন, পাইলটের ক্ষেত্রেও কিন্তু ওটা ডিরেক্টই হয়। এখানে ডিরেক্ট বলতে বোঝাচ্ছে 100% সফটওয়্যারটাকে রিপ্লেস করে দেয়া, আর পাইলট হচ্ছে ছোট্ট ওই সফটওয়্যারের ছোট্ট একটা অংশকে রিপ্লেস করে সে নতুন সিস্টেমকে ওখানে ডিপ্লয় করবে। তো সেখানেও যেহেতু 100% ওই ছোট পার্টটার রিপ্লেসমেন্টই হচ্ছে, ওখানেও চাইলে কিছু ডাটা লস হতে পারে।
সেজন্য ওই ছোট ক্ষেত্রেও যদি আমরা ডিপ্লয় করি তাহলে প্যারালাল করাটাই মোস্ট সেফ মেথড, যে 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 মোডে কাজ করতে চায় সে সেই মোডে কাজ করবে, তাহলে ডাটা সহজে লস হবে না বা ইউজার ডিস্যাটিসফ্যাকশনটা তুলনামূলক কম। বুঝাতে পারছি ম্যাম? জি জি ম্যাম। আচ্ছা, রিকোয়ারমেন্ট টাইপ, which is non-functional requirement. Non-functional রিকোয়ারমেন্টের মধ্যে ইনপুট স্ক্রিনে আসলে কোনো রিকোয়ারমেন্ট মধ্যে আপাতত পড়ছে না, ডাটা প্রসেসিং ও পড়ে না। পারফরমেন্স, পারফরমেন্স ভালো হতে হবে, রিলায়েবল হতে হবে, এগুলো সব হচ্ছে নন এগুলো ফাংশনাল নন রিকোয়ারমেন্ট। ফাংশনাল। জি, সেজন্য মেথড পারফরমেন্স ঠিক থাকা ইজ হলো কোয়ালিটি। ফাংশনাল। জি জি জি, রাইট। সো নন ফাংশন হচ্ছে পারফরমেন্স। এখানে কিছু আমি ওই সেম টপিকের মধ্যে কিছু প্রেডিক্টেড কোশ্চেন রাখছি, খুব বেশি না, অল্প কিছু রাখছি, ওগুলো আমরা একটু পড়বো। হ্যাঁ, তো পাইলট ইমপ্লিমেন্টেশন মানে কি? ফুল সিস্টেম চেঞ্জ না, সেটা হয়ে যায় ডিরেক্টের মধ্যে চলে যায়। স্মল স্মল এরিয়া। এরিয়া টেস্টিং, হ্যাঁ, ছোট্ট একটা এরিয়াকে আমরা টেস্টিং ফেজের মধ্যে দিয়ে তারপর ডিপ্লয় করব। নোড টেস্টিং আর হচ্ছে ডিরেক্ট সুইচ, এগুলো কোনোটাই নেই, এটা হবে স্মল এরিয়া টেস্টিং। আচ্ছা, নেক্সটে মেক অর বাই ডিসিশন বিলংস টু। আচ্ছা, বানাবো নাকি কিনবো এই ডিসিশনটা কে নিবে? প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্টে আবারও বলি 3 ধরনের আমরা ডিসিশন নেই, যে আমরা কি কিনবো নাকি লিজ দিব নাকি আউটসোর্সিং। হ্যাঁ, তো এটাই বলছে যে আমরা আউটসোর্সিং করে বানায় নিব নাকি পারচেস করে কিনে নিব, এই ডিসিশনটা নেওয়া হচ্ছে প্রকিউরমেন্ট। হুইচ ডকুমেন্ট ডিফাইন্স রিকোয়ারমেন্ট, এটা আমরা এসডিএলসি তে পড়েছি। এসআরএস মানে ম্যাম হচ্ছে, প্রকিউরমেন্ট অর্থ কি জানা? প্রকিউরমেন্ট অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি বাংলায় বলতে সংগ্রহ। হ্যাঁ, আচ্ছা। কালেকশন। আমি হচ্ছে আমার একটা সফটওয়্যার লাগবে, এটা আমি মূলত আমার কোম্পানি কালেকশনে নিয়ে আসতে হবে। কালেকশন আনার জন্য আমি বানায়ও নিতে পারি, আমি ভাড়াও নিতে পারি, আমি কিনেও নিতে পারি। হ্যাঁ, 3টা ওয়ে। আচ্ছা, তো ডিএফডি ডাটা ফ্লো ডায়াগ্রাম, এসআরএস হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, ইআরডি হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, আর ফ্লো চার্ট তো ফ্লো চার্টই। সো রিকোয়ারমেন্ট আছে এসআরএস এ, তাই না? কন্টেন্ট সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। ডিরেক্ট চেঞ্জ ওভার রিস্ক লেভেল মানে এটা আসছে, আমি যদি কম্পিউটারাইজড করতে চাই এবং সম্পূর্ণ সিস্টেমটাকে একবারে ডিরেক্ট চেঞ্জ করে ফেলি, তাহলে রিস্কটা অবশ্যই অনেক হাই থাকে। নো ব্যাকআপ সিস্টেম ইনক্রিজেস রিস্ক। মানে আমি যখন ডিরেক্ট চেঞ্জ করে ফেলছি সম্পূর্ণ সফটওয়্যারটাকে, তখন তো যত ব্যাকআপ ছিল বা যত ডাটা সেট ছিল সম্পূর্ণটাই এই নতুন সিস্টেমের প্রতি অ্যাপ্লাই হচ্ছে। যেহেতু কোনো ব্যাকআপ ওটার ক্ষেত্রে থাকে না ব্র্যান্ড নিউ সিস্টেমের ক্ষেত্রে, তখন রিস্কটা অনেক বেশি বেড়ে যায়, তাই বলছে ডিরেক্ট চেঞ্জ ওভার রিস্ক লেভেলটা হচ্ছে অনেক হাই। হুইচ এনশিওরস ভেন্ডর পারফরমেন্স, অবশ্যই কি সার্ভিস লেভেল অ্যাগ্রিমেন্ট, কারণ এই অ্যাগ্রিমেন্টের কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কাজটা আমাকে আমার ভেন্ডর হচ্ছে দেখাবে। সো ডিফাইন্স মেজারেবল সার্ভিস কোয়ালিটি, যে এই 1 সপ্তাহের মধ্যে তুমি ডিএফডি গুলিকে ড্র করে ফেলবে, পরবর্তী সপ্তাহের মধ্যে হচ্ছে একটা ওয়্যার ফ্রেম তার করে ফেলবে সম্পূর্ণ সফটওয়্যারে, তারপরে সপ্তাহের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেখাবে মিনিমাম 50%, এরকম হলে সার্ভিস লেভেল গুলি ভালো থাকে এবং কাজগুলি ওই সময়ের মধ্যে হয়ে যায়। ফাংশনাল রিকোয়ারমেন্ট, এটাকে নন ফাংশনাল দেখেছিলাম পারফরমেন্স, তাহলে ফাংশনাল হচ্ছে এই যে লগ ইন সিস্টেম। লগইন সিস্টেম। জি, আর বাকি 3টা কি বলেন তো? স্পিড, সিকিউরিটি, রিলায়েবিলিটি। এগুলা নন ফাংশনাল নন বলতেছে। ফাংশনাল, থ্যাংক ইউ, এগুলো হচ্ছে নন ফাংশনাল। আচ্ছা, ইন দ্য নেক্সট ফেজড ইমপ্লিমেন্টেশন মিন্স মানে কি? আচ্ছা, ইমপ্লিমেন্টেশন আবারও বলি 4 রকম ছিল: ডিরেক্ট, প্যারালেল, পাইলট এন্ড ফেজড। তো ফেজড এর মধ্যে বলছে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, আপনারা কোনো ইঞ্জিনিয়ারিং মডেল বলতে পারবেন যেটি স্টেপ বাই স্টেপ কাজ করে? কোনো প্রসেস মডেল আছে যেটি স্টেপ বাই স্টেপ কাজ করে, আপনারা জানেন, পরিচিত? এসডিএলসি স্টেপ বাই স্টেপ কাজ করে না? প্ল্যানিং, তারপর রিকোয়ারমেন্ট, তারপরে হচ্ছে ডিজাইন, তারপর ইমপ্লিমেন্টেশন, তারপর টেস্টিং। তো সেরকম ফেজড ইমপ্লিমেন্টেশন মানে স্টেপ বাই স্টেপ সেটা কাজ করছে গ্রাজুয়ালি।
Which method checks whether the order date is a valid business day or not? এটাকে হচ্ছে লজিক্যাল চেক করা হয়। লজিক্যাল চেক কেন বলছে? This is logical check verifies real world condition, that is whether a date is a valid business day or not. It ensures correctness beyond format. এটা মনে হয় আমি আমার আগের টপিকটাতে পড়েছিলাম যে একটা ডেট ভ্যালিড কিনা এটা হচ্ছে লজিক্যাল চেকের মাধ্যমে আমরা বের করি। প্রাইমারি গোল অফ কনসেপচুয়াল ডাটাবেস ডিজাইন ইজ, আবারও কনসেপচুয়াল ডাটাবেস যখনই তখন হচ্ছে লজিক্যাল স্ট্রাকচার। Conceptual design focuses on defining the logical structure of the database independent of physical storage. হ্যাঁ, এখানে হচ্ছে ফিজিক্যাল স্টোরেজ যতটুকু হোক ওরা অনেকটা অ্যাবস্ট্রাক্ট দাঁড় করায় যার মাধ্যমে লজিক্যাল স্ট্রাকচারটাকে তারা সহজে ভিজুয়ালাইজ করতে পারে এবং প্রসেস করতে পারে। In the next, which test ensures modules work together or properly? এটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্ট। টেস্টিং পার্টটা কি আপনাদের হয়ে গেছে আইটিই তে? মনে নাই? তানভীর? আচ্ছা, টেস্টের মধ্যে আমরা এখানে দেখেন অনেকগুলি টেস্ট নাম আছে, ফাংশনাল টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, পারফরম্যান্স টেস্ট এন্ড ইউনিট টেস্ট। এখন একটা ইআরপি বা সফটওয়্যার তো অনেকগুলি মডিউল থাকে, অনেকগুলি পার্ট থাকে, হ্যাঁ। যেমন আপনারাই যখন আপনাদের এনএক্স প্রোফাইল হ্যান্ডেল করছেন তখন পেমেন্ট, রেজিস্ট্রেশন, অ্যাটেন্ডেন্স, রেজাল্ট, কোর্স, এরকম অনেকগুলো আলাদা আলাদা পার্ট থাকতেছে। এই প্রত্যেকটা পার্ট একজন একজনকে ডাটা প্রপারলি পাঠাতে পারতেছে কিনা, একে অপরের সাথে কমিউনিকেট বা আপডেট হচ্ছে কিনা একটা রেজাল্টের প্রতিবেট করে আরেকটা, এটা কনফার্ম করে ইন্টিগ্রেশন টেস্ট। হ্যাঁ, ইন্টিগ্রেশন টেস্ট ভেরিফাইজ দ্যাট ডিফারেন্ট মডিউলস ইন্টারঅ্যাক্ট কারেক্টলি আফটার ডেভেলপমেন্ট। So maximum downtime under SLA is 3, মানে SLA defines allowable downtime based on system availability requirement, এবং availability requirementটা হচ্ছে 3 এর নিচে নামা যাবে না, তার চেয়ে নিচে নেমে গেলে সেই এগ্রিমেন্টের কোয়ালিটিটা ডাউন হয়ে যাবে। কারেক্ট রিলেশনশিপ ইজ আরপিও মানে রিকভারি পয়েন্ট and MTD হচ্ছে ম্যাক্সিমাম টলারেবল ডাউন টাইম। সো রিকভারি পয়েন্টটা ম্যাক্সিমাম টলারেবল ডাউন টাইমের চেয়ে কম হতে হবে, এটা হচ্ছে কারেক্ট রিলেশনশিপ। এখন মানে ম্যাক্সিমাম টলারেবল ডাউন টাইম এইটুকুর মধ্যে, এই টলারেবল মানে কি সহ্য ক্ষমতা, তাই না? এই ডাউন টাইমটা ম্যাক্সিমাম যে পর্যন্ত একসেপ্ট করতে পারবে তার আগে কিন্তু রিকভারি করে ফেলতে হবে, সিস্টেমটাকে রিকভার করে ফেলতে হবে, আদারওয়াইজ সম্পূর্ণ সিস্টেমটা ক্র্যাশ করবে। সেজন্যই বলেছে রিকভারি পয়েন্টটা অবশ্যই এমটিটি ম্যাক্সিমাম টলারেবল ডাউন টাইমের চেয়ে কম হতে হবে, রিকভারি পয়েন্ট বা রিকভারি টাইমটা। Which technique allocates IT investment optimally? এটা প্রকিউরমেন্ট টপিকের আন্ডারে যাচ্ছে। তাহলে আইটি ইনভেস্টমেন্টটাকে বেস্ট কেসে বা অপটিমালি অ্যালোকেট করছে কোন টেকনিকটা? এটাকে বলা হচ্ছে আইটি পোর্টফোলিও। So what is this? IT portfolio analysis balances IT investment based on risk, cost and value. So আমি যে ইনভেস্ট করছি আইটির ক্ষেত্রে, তো সেই ইনভেস্টমেন্টটা করার জন্য কি পরিমাণ রিস্ক নিচ্ছি, কি পরিমাণ কস্ট প্রোভাইড করছি এবং এর ভ্যালু কতটুকু, এই সব ডিটেলস বোঝা যায় আইটি পোর্টফোলিও দেখে, এবং এর মাধ্যমে আমরা আইটি ইনভেস্টমেন্টকে অপটিমালি কি করতে পারি, হ্যান্ডেল করতে পারি। হোয়াট ইজ গ্রিন প্রকিউরমেন্ট? এটা কিন্তু অবশ্যই প্রশ্নে আসছিল গ্রিন প্রকিউরমেন্টটা। এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি পারচেজিং, মানে কি সিলেক্টিং প্রোডাক্টস অর সার্ভিসেস উইথ লোয়ার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। আপনি একটা সিস্টেম ডেভেলপমেন্ট করলেন যেটা কিনা প্রতিটা ভাউচার, হ্যাঁ, প্রতিটা এগ্রিমেন্ট বা প্রতিটা ট্রানজেকশন আপনাকে প্রিন্টেড কপি দিচ্ছে, আপনি এরকম একটা সিস্টেম ডেভেলপমেন্ট করলেন। তো প্রতিটা প্রিন্টেড মানে হচ্ছে একেবারে পেপার প্রিন্টিং হয়ে যদি আসে তাহলে কিন্তু এতগুলি পেপার প্রিন্টিং এ কি হয়, অনেক লস হয়ে যায় এবং অনেক এফেক্ট করে, এতগুলি অপ্রয়োজনীয় কাগজের তো আপনার প্রয়োজন নেই। তো সেজন্যই গ্রিন প্রকিউরমেন্টের দিকে আগাতে হয়, which means ইকো ফ্রেন্ডলি পারচেজিং। যেটুকু আপনার দরকার সেটুকুই আপনি হার্ড কপিতে যাবেন, বাকি সব সফট কপিতে কাজ হবে।
দিস ইজ কল্ড গ্রিন প্রকিউরমেন্ট। সো আপাতত এই টপিকটার উপর যে কয়টা প্রশ্ন ছিল মোটামুটি আমি হচ্ছে 2-3 বছর অ্যানালাইজ করে সবগুলি এই স্লাইডটা দিয়ে দিচ্ছি, এবং স্লাইডটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন সিস্টেম প্ল্যানিং এর মধ্যে যে আমি যেটা বললাম কম্পিউটারাইজড প্ল্যানিং, তারপর রিকোয়ারমেন্ট অ্যান্ড প্রকিউরমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, এই তিনটা টপিকের বেশ কিছু কোশ্চেন আমি এখানে অ্যাটাচ করেছি। এরপর যদি কোশ্চেন থাকে কোনোটা যেটা আপনি বুঝতেছেন না বা অ্যান্সার জানেন না, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি অবশ্যই ওই বিষয়টা নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। হ্যাঁ? ওকে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক লেট হয়ে গেছে, একসাথে অনেকক্ষণ ক্লাস করছেন, জি এতক্ষণ ম্যাম, ছিলেন। একসাথে 3টা ক্লাস করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সারাদিনও তো ক্লাস ছিল, তার জন্য অনেক কষ্ট হয়ে গেল আপনাদের। আলামিনও ছিল এতক্ষণ, থ্যাংক ইউ সো আসলে মাচ। সবকিছু করতে জি হইতেছে একসাথে, এই যে হ্যাঁ, লিটারেচার রিভিউ করতে হইতেছে, পেপার পড়তে জি হইতেছে, আবার প্রজেক্ট, ফাইনালও চলে আসছে। ফাইনালের প্রিপারেশন, জি সব জি, একসাথে। আবার আইটিও চলে আসছে, অনেক প্রেসার হয়ে যাচ্ছে, বাট অ্যাচিভ করতে পারলে তখন খুব ভালো লাগবে এই কষ্টটা। এক্সামের ভিতরে না পড়লে মানে যতটা কনফিডেন্টলি দিতে পারতাম, এখন সেই হ্যাঁ কনফিডেন্টটা হ্যাঁ, পাচ্ছি না। কিছুটা ভয় থাকার কথা। আল্লাহ ভরসা, একটু চেষ্টা করেন। সবাই তো মোটামুটি কোশ্চেন কোশ্চেন জমা দিয়ে দিছে। মিনিমাম পরীক্ষার একদিন আগে একটু যতটুকু পারেন প্রপারলি এফোর্ট দিয়েন। হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন গুলো ভালো করে প্র্যাকটিস করেন আপনারা সবাই। এক্সাম আসলে আমার আর আবার এক্সট্রা একটা প্রেশার তৈরি হয়। হ্যাঁ, তা তো অবশ্যই। আসসালামু সিলেবাস তো আলাইকুম অনেক ম্যাম। বড়, তাই না? ওয়ালাইকুম আসসালাম, তানভীর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা দেরি করে কেন? আমার খেয়ালই ছিল না আসলে। আচ্ছা ঠিক আছে, জয়েন করেছেন তার জন্য ধন্যবাদ। মোটামুটি ম্যাম রেকর্ডিংটা তো পাবেনই, একটু দেখে জি নিন। আর যদি 46 লেকচারে কোনো প্রবলেম পান তাহলে অবশ্যই ম্যাম সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, জি ম্যাম, অবশ্যই। ওকে। আর সবচেয়ে জি যে মানে ঝামেলার জি ব্যাপারটা সেটা হচ্ছে ম্যাম, আমাদের 24 তারিখে ফাইনাল আছে এন্ড জি, 26 তারিখেও আছে, মাঝখানে হচ্ছে আমাদের এই এক্সামটা হ্যাঁ, পড়ছে। এই এক্সামটা আসলে খুব শর্ট টাইম, কিন্তু আপনারা ভাবছিলাম একটাতে কয়েকজন। পাস করতে পারবো, জি, এখন তো মনে হচ্ছে দুইটাতেই যাবো। না আগে এসব নেগেটিভ ভাবা যাবে না। আপনারা কয়জন কিন্তু আসলে খুব রেগুলার ছিলেন, এত কষ্ট করেও এই যে অফলাইন অনলাইনে কয়জন ফুল ক্লাস করছেন। হ্যাঁ, সো আমি ক্লাস যেটা বিশ্বাস করেছিলাম করি আমরা। কনফিডেন্স রাখেন, পড়েন, চেষ্টা করেন ম্যাক্সিমাম দিয়ে। হ্যাঁ, এখন ইনশাআল্লাহ। বাকি যা হবে হবে, চেষ্টা করেন, আল্লাহ ভরসা। প্রপারলি চেষ্টা করলে আপনারা সবাই পারবেন। খুব ভালো ব্যাচ পাইছি আপনাদের এবার। হুম, ইনশাআল্লাহ ম্যাম। ইনশাল্লাহ। অনেক অনেক দোয়া থাকলো আপনাদের জন্য। তাহলে সবাই ভালো থাকেন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু জি, আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।